ফুলের বুকের মধ্যে থাকা হৃদযন্ত্র অচেনা তালে দপদপ করতে লাগলো, যেন সেই হৃদ স্পন্দনের শব্দও সে নিজের কানেও শুনতে পাচ্ছে। উদ্যানের আচরণে ভালোবাসার লক্ষণ প্রকাশ না পেলেও ফুলের রন্ধ্রে রন্ধ্রে উন্মাদনা ছড়িয়ে পড়ছে। ঠোঁট আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। উদ্যান তার প্রতিক্রিয়া অনুধাবন করে ঠোঁট বাঁকিয়ে বলল, ওয়েট, তুমি এমন করছো কেন? অক্সিজেন সংকটে ফুলের ঠোঁট আপনা আপনি আলাদা হয়ে গেল। উদ্যানের হাতের বাঁধন আলগা হতেই ফুল হাত ছাড়িয়ে উদ্যানকে ঠেলে সরিয়ে দিতে চাইল। উদ্যান তার অস্থিরতা টের পেল ঠিকই, কিন্তু তার পেছনের কারণ উদ্ঘাটনে ব্যর্থ হলো। তবুও নিজ মর্জিতে কয়েক পা পিছিয়ে গেল। ফুল ছাড়া পেয়ে অনেক দূরে ছিটকে পড়ল। উদ্যান পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে বলল, ট্যুর থেকে ফিরে এসে তোমার সো কল্ড মায়ের সাথে দেখা করাতে নিয়ে যাব। এখনও তো হাইপার হয় না, নিজেকে সামনে নিয়ে রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ফুল মাথা নেড়ে হ্যাঁ বলল। উদ্যানের সাথে তর্কে জড়ানোর শখ মিটে গেছে তার। তাকে অনবরত কাঁপতে দেখে উদ্যান আগ বাড়িয়ে বলল, ডাক্তার ডাকবো? ফুল উল্টো ঘুরে ওয়াশরুমে গিয়ে ধাম করে দরজা লাগিয়ে দিল। ফুলের ধারণা একমাত্র ওয়াশরুমে গিয়েই সে উদ্যানের হাত থেকে রক্ষা পাবে, কারণ কারো ওয়াশরুমে অত্যন্ত উদ্যান পারমিশন ছাড়া ঢুকে পড়বে না। উদ্যান কিয়ৎক্ষণ বন্ধ হয়ে যাওয়া দরজার দিকে তাকিয়ে থেকে বিড়বিড়িয়ে বলল, ও আচ্ছা, বাথরুম পেয়েছিল বলে এমন অদ্ভুত আচরণ করলে? উদ্যান অযথা দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরল। হেলিকপ্টারের উইন্ডো দিয়েই বাইরের অন্ধকারাচ্ছন্ন প্রকৃতি দেখছিল ফুল। তার চোখ জুড়ে বিস্ময়ের ছড়াছড়ি। কাচের তৈরি ঠান্ডা গ্লাসে হাত রেখে কৌতূহলী রমণী বাইরের সেই দৃশ্য উপভোগ করছে। তার সামনে সিটে অনিলা বসে আছে, অনিলার পাশে অনি, তারপর লুহানের উপস্থিতি। ফুলের পাশের সিটে পায়ের ওপর পা তুলে বসে আছে উদ্যান, তার কোলের ওপর ল্যাপটপ, কানে এয়ারপিস গোজা। পেছনের সিটে নাদিয়া, রুমা সহ বেশ কয়েকজন মেড রয়েছে। মেলো আর সোহম সেখানেই থেকে গেছে। স্টেটে ফিরেছিল উদ্যান আর অনি। তোমাকে খুব খুশি দেখাচ্ছে ফুল। আমার মনে হচ্ছে তুমি হেলিকপ্টার রাইড এনজয় করেছো। অনিলার কথায় ফুল মুখ ফেরায় তার দিকে। ফুলের মুখাবয়বে তখনও হাসি লেগে আছে। হ্যাঁ আপু, আসলে লাইফে ফার্স্ট টাইম হেলিকপ্টারে উঠলাম, তো তাই ভীষণ রোমাঞ্চকর লাগছে। মনে হচ্ছে কোনো মিশনে যাচ্ছি হয়তো। তার কথার প্রেক্ষিতে অনি লুহান কাজ বাদ দিয়ে এক নজর দেখে নিল তাকে। উদ্যান অবশ্য শুনতে পায়নি তার কথা। অনিলা গালে হাত ঠেকিয়ে ভাবুক গলায় বলল, তুমি শিওর যে এটাই তোমার জীবনের ফার্স্ট হেলিকপ্টার রাইড? ফুলের কপালে ঈষৎ চিন্তার ভাঁজ পড়ল। ঠোঁটের বাঁক হালকা প্রসারিত করে বলল, হ্যাঁ, আমি সত্যি আর কখনো হেলিকপ্টারে উঠিনি। অনিলা মৃদু হাসল। মনে পড়ে গেল সেদিন কিভাবে উদ্যান ফুলকে তাড়াহুড়া করে হেলিকপ্টারে উঠিয়েছিল। পাশ থেকেই অনির কণ্ঠ ভেসে এলো, তুমি এর আগেও হেলিকপ্টারে উঠেছো? যেদিন তুমি নিজেই পেটে কাঁচ ঢুকিয়ে দিয়েছিলে সেই দিনই তেহ তোমাকে হেলিকপ্টার করেই হসপিটালে নিয়ে গিয়েছিল। ফুল থম মেরে গেল। ধীরে ধীরে ঘাড় বাঁকিয়ে উদ্যানের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। লোকটা হয়তো খুব ব্যস্ত, এই পর্যন্ত একটা কথাও বলেনি। মুখ না চললেও হাতের আঙ্গুলগুলো অবিরত চলছে কিবোর্ডের ওপর। ফুল ড্যাব ড্যাব করে সেদিকে চেয়ে আছে। মনের দরজায় একটাই প্রশ্ন করা নাড়ছে, কি করছে লোকটা এত মনোযোগ দিয়ে? ফুল স্ক্রিনে চোখ বুলানোর উদ্দেশ্যে মুখ বাড়িয়ে দিল। আর একটু কসরত করলেই হয়তো সে দেখতে সক্ষম হয়ে যেত, কিন্তু তার আগেই উদ্যান ল্যাপটপ ঘুরিয়ে নিল। ফুলের ঠোঁটের ফাঁক গলে অস্পষ্ট বিরক্তির শব্দ বেরিয়ে এলো, যেন উদ্যান মাত্রই তার পছন্দের খাবার সরিয়ে নিয়েছে। সে চোখ তুলে তাকাতেই উদ্যানের গাঢ় বাদামি চোখের সান্নিধ্যে লাভ করলো। উদ্যান ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ফুল মেকি হেসে বলল, আপনি ভুল ভাবছেন উন্মান, আমি মোটেও আপনার ল্যাপটপের স্ক্রিন দেখতে যাচ্ছিলাম না। ফিক করে হেসে ফেলল অনিলা। অনি নিজের কাজে মন দিলেও লুহান হালকা কেসে উঠল। ফুল বুঝতে পারল সে অতিরিক্ত নাটকীয়তা করে ফেলেছে। ব্যাপারটা উপলব্ধি করতে পেরে সে চোখ খিচিয়ে জিভের অগ্রভাগ কামড়ে ধরল। উদ্যান তার প্রতিক্রিয়া দেখে এক কানের এয়ারপিস খুলে প্রশ্ন ছুড়ল। হোয়াট ডিড ইউ সে? ফুল তড়াক করে চোখ মেলে বড়সড় ঢোক গিলল। বুঝতে পারল এই প্রথম দানবটা তার কথা শোনেনি। সে আবারও মিছে মিছে হেসে বলল, বললাম আপনি যে হেলিকপ্টারে করে আমাকে হসপিটালে নিয়েছিলেন, এই কথা কখনো বলেননি কেন?
উদ্যানের দৃষ্টি তীক্ষ্ণতা আর দৃঢ়তার মিশেলে প্রখর হয়ে উঠল। কেমন যেন সন্ধিয়ান কণ্ঠে বলল, তোমার ঠোঁটের নড়াচড়া দেখে মোটেও মনে হয় না তুমি এসব বলেছ। ফুল হকচকিয়ে গেল। অনিলার হাসিও বাধাগ্রস্ত হলো। উদ্যান কিভাবে ঠোঁটের নাড়াচাড়া দেখেই ফুলের এই সামান্য মিথ্যা ধরে ফেলল ঠিক বুঝে উঠতে পারল না। ফুল ধরা পড়ে গাইগুই করার বদলে উল্টো উদ্যানের ওপর চড়াও হয়ে গেল। আপনার নজর এত খারাপ, আপনি আমার ঠোঁটের নড়াচড়া লক্ষ্য করছিলেন? উদ্যান তখনও নিগুড় চোখে চেয়ে আছে ফুলের দিকে। এদিকে উদ্যানকে বিব্রত করতে দেখে ফুল নিজেই অপ্রস্তুত হয়ে পড়ল। সে ভুলেই গিয়েছিল আশেপাশে উদ্যান ব্যতীত ডজনখানেক মানুষ উপস্থিত আছে। সে দৃষ্টি নামিয়ে উইন্ডোর দিকে ঘুরে বসল। সবার অস্বস্তিকর চাহনির বিপরীতে ফের মনোযোগ স্থাপন করল বাইরের মন ভোলানো দৃশ্যপটে। উদ্যান কতক্ষণ ওর দিকে তাকিয়েছিল তার ইয়ত্তা রইল না। ল্যান্ড করার সময় এসে গেছে। পাইলটের নির্দেশ মতো সবাই সোজা হয়ে বসলো যার যার স্থানে। উদ্যান নিজ হাতে ফুলের সিট বেল্ট ভালোভাবে লাগিয়ে দিয়ে বলল, শক্ত হয়ে বসো, হালকা ঝাঁকুনি লাগতে পারে, ভয় পেও না। ফুল বুঝদারের মতো মাথা দোলায়। রিনরিনিয়ে আওড়ায় হেলিকপ্টার গর্জন তুলে ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। জানালার বাইরে ঘন অন্ধকারের বুক চিরে হঠাৎ কয়েকটা ক্ষীণ আলো জ্বলে উঠল। ফুল অবাক হয়ে চোখ বড় বড় করল। এতক্ষণ যে অরণ্যকে অচেয় মনে হচ্ছিল তার মাঝখানে যেন মানুষের হাতের তৈরি একটা নিদর্শন ফুটে উঠেছে। ফুল হা হয়ে তাকিয়ে থেকে অবচেতন মনে উচ্চারণ করল, ওটা কি? উদ্যান উত্তর দিল না। হেলিকপ্টারটা আরও নিচে নামতেই আলোগুলো স্পষ্ট হলো। পাথর আর কংক্রিটে তৈরি গোলাকার প্ল্যাটফর্ম, পাহাড় কেটে সমতল করা, চারপাশে লো লাইট গাইড যেন অন্ধকারের মাঝেও নিজের অবস্থান নিশ্চিত করছে। ফুল এতটাই বিভোর ছিল যে কখন বাকি সবাই নেমে গেছে টেরই পায়নি। উদ্যান নিচে নেমে শার্টের হাতা কোণই পর্যন্ত গুটিয়ে নিল। ফুলের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, পেটাল, নিচে নেমে এসো। ফুল ঝাঁকুনি খেয়ে উঠে দাঁড়ালো। উদ্যানের এগিয়ে দেওয়া হাত সম্পূর্ণভাবে উপেক্ষা করে নেমে আসতেই চাইল, কিন্তু উদ্যান উপেক্ষিত হতে অভ্যস্ত ছিল না। সে এক প্রকার থাবা বসিয়ে ফুলের বাহু চেপে ধরল। ঘটনার আকস্মিকতায় ফুল ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে উদ্যান আর এক হাতে তাকে স্থির থাকতে সাহায্য করল। ফুল নিজেকে সামলে নিয়ে দুটো কড়া কথা বলার জন্য মুখ খুলতেই উদ্যান তাকে টেনে নিয়ে যেতে লাগলো। ফুলের এলোমেলো দৃষ্টি সামনে যেতেই সে থমকে গেল। পাহাড়ের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক বিশাল হাভেলি, কালচে পাথরের দেয়াল, প্রাচীন স্থাপত্যের ছাপ, তবু যেন ভয়ঙ্করভাবে আধুনিক। হাভেলির সঙ্গে সংযুক্ত টেরেসটাই হ্যালিপ্যাড বাড়িরই এক অবিচ্ছেদ্য অংশ। হাভেলির মূল ফটকের সম্মুখে এসে ফুল আর হাঁটতে পারল না। হাঁটু যেন অবশ হয়ে আসছে ক্রমশ। ফটকের পাশে থাকা এক বড়সড় কালচে পাথরের গায়ে শ্বেত অক্ষরে লেখা এস্টেট অফ পেটাল। উদ্যান তখনও তার বাহু ধরে টানছে। অবশেষে জোর প্রয়োগ করছে না, কেবল বোঝাতে চাইছে বাড়ির ভেতরে যেতে হবে। ফুল আনমনা হয়ে বাহুর ওপর রাখা উদ্যানের হাত স্পর্শ করলো। আঙুল পেঁচিয়ে অত্যন্ত নিচু গলায় বলল, ওখানে পেটাল লেখা থাকে। পেটাল বলে তো আপনি আমাকে ডাকেন। ফুলের নরম হাতের স্পর্শে উদ্যান মুহূর্তের জন্য থম মেরে গেল। ঘাড় খানিক বাঁকিয়ে শান্ত স্বরে বলল, এই বাড়িটা আমি তোমার নামে কিনেছি, তাই ওখানে পেটাল নেমপ্লেটে বসানো হয়েছে। ওয়েলকাম টু পেটাল এস্টেট, মাই ডিয়ার ওয়াইফি। ফুলের শরীরে অজানা শিহরণ বয়ে গেল। আবার সেই হৃদ স্পন্দনে শব্দ তরঙ্গ কর্ণকুহরে প্রতিধ্বনিত হতে লাগলো। মুগ্ধ নয়নজোড়া ঘুরে বেড়াতে লাগলো হাভেলির এই দিক সেদিক। ভেতরে যাবে না পেটাল? রাত কিন্তু অনেক হয়েছে। উদ্যানের হস্তক্ষেপে ফুলের মাঝে ভাবাবেগ ঘটল। কথা বলতে চেয়ে বুঝতে পারল গলা আর ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে আওড়ালো, আপনি বলেছিলেন আমরা ঘুরতে যাচ্ছি, কিন্তু জায়গাটা দেখে মোটেও কোনো রিসোর্ট কিংবা পর্যটন কেন্দ্র বলে মনে হচ্ছে না। কোথায় এসেছি আমরা? উদ্যান চোখ সরিয়ে ঘাড় চুলকাতে চুলকাতে বলল, তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছিল। প্রথমে ভাবলাম সেন্ট মার্টিন যাব, কিন্তু তুমি অনেকগুলো মাস কক্সবাজার কাটিয়েছ, তাই সমুদ্র পাড়ে যায়নি। নিলাম পাহাড় দেখাতে। আমরা বর্তমানে আছি বান্দরবানে।
ফুলের মুখাবয়ব উজ্জ্বল হয়ে উঠল, যেন আকাশের বুকে থাকা নিঃসঙ্গ চাঁদটি রমণীর চোখে মুখে ভিন্নভাবে প্রতিফলিত হয়ে যোগ করছে অন্য মাত্রার স্নিগ্ধতা। এই স্নিগ্ধতা উদ্যানকে ভীষণভাবে আকৃষ্ট করছে। ফুলের পরনে ব্ল্যাশ পিঙ্ক রঙের লং ম্যাক্সি ফ্রক, শান্ত বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছে শ্যাটিন ফ্যাব্রিকের ফ্রকটা। বারবার মাথার ওড়না সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে মেয়েটা। সব কিছুই উদ্যান নিখুঁতভাবে মস্তিষ্কে গেঁথে রাখছে। ফুল উচ্ছ্বসিত হয়ে উদ্যানের দিকে দৃষ্টি ফেরাতেই দেখল উদ্যানের চোখ তার ওপরেই আটকে আছে। দানবটা চোখের গভীরে জমে থাকা অচেনা তৃষ্ণা আর সংযত আকাঙ্ক্ষাগুলো ফুলের নাজুক হৃদয়কে প্রবলভাবে কাঁপিয়ে তুলল। এই প্রথম সে উদ্যানের চোখের ভাষা পড়তে পেরেছে, যেই ভাষাতে কামুকতা ছাড়া আর কিছু খুঁজে পায়নি সে, কিচ্ছু না। ফুল চোখ নামিয়ে শুকনো ঢোক গিলল। ফুলের এই কিঞ্চিত প্রতিক্রিয়াও উদ্যানের নজরবন্দি হলো। ফুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে উদ্যান বুঝতে পারল এই মুহূর্তে চোখ ফিরিয়ে নেওয়া কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, এটা নিজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মতো। সে জানে একবার চোখ সরাতে পারলেই সংযোগটা টিকে যাবে, বরং না পারলেই তার ভেতরের ধ্বংসাত্মক কামনাগুলো একটু একটু করে সাহস পেয়ে যাবে। তবুও সে তাকিয়েই থাকে, কারণ এই দুর্বলতাটুকু স্বীকার করাই এখন তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর আর প্রয়োজনীয় সত্য। আপনি আমার দিকে এইভাবে তাকান কেন? মাত্র চার্লসের সঙ্গে আপনাকে গুলিয়ে ফেলেছিলাম আমি। দয়া করে এইভাবে তাকাবেন না, ভয় দেখাবেন না আমায় প্লিজ। ফুল জানে না এটুকু কথা বলতে গিয়ে তার শরীর কয়বার কম্পিত হয়েছে। সে শুধু জানে উদ্যানের দৃষ্টিতে ভালোবাসা নামক কোনো অনুভূতির অস্তিত্বও নেই। উদ্যান কয়েক পা ফেলে ফুলের ঠিক সামনে এসে দাঁড়ালো, কানের কাছে মুখ নামিয়ে বলল, আমার চোখে তুমি যা দেখেছ তা নিতান্তই তোমার বিভ্রম ছিল, ভুলে যাও সব। ফুল অস্পষ্ট স্বরে আওড়ালো, ভুল দেখিনি, কিন্তু আপনি ভুল পথে চলে যাচ্ছেন। সেই পথে গিয়ে আপনি কখনো আমার মনের নাগাল পাবেন না। উদ্যানের ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসির রেখা ফুটে উঠল। হাসকি টোনে বলল, তাহলে তুমি হয়তো চাও না আমি তোমার মনের নাগাল পেয়ে যাই। এই কথার অর্থ ফুলে ঠিক বোধগম্য হলো না। উদ্যান দুপা পিছিয়ে গিয়ে তার চোখে চোখ রেখে বলল, আমি নিজে ইচ্ছায় সেই পথে চলে যাইনি বেটাল, সেই পথে মূলত তুমি আমাকে আহ্বান জানিয়েছ। সেদিন বাইকে ওঠার পর তুমি এমন কিছু করেছিলে যা তোমার করা উচিত হয়নি। ফুলের মানুষপটে ভেসে উঠল সেদিন রাতের মোহাচ্ছন্ন ঘটনার টুকরো টুকরো অংশ। বাইকে বসার পর উদ্যানের শরীরে সেই ঘ্রাণ, উষ্ণতা, হৃদস্পন্দনের ধকধক শব্দ। না না, ফুল আর মনে করতে চায় না সেসব। সে মাথা ঝাঁকিয়ে ভাবনাগুলো দূরে ঠেলে দিল। উদ্যান হঠাৎ আফসোসের সুরে বলল, তুমি ভাবনাগুলো দাঁড়িয়ে দিতে পারলেও আমি একদমই পারি না বেটাল। শুধুমাত্র আমি মনস্টার বলে এখন পর্যন্ত নিজেকে সংযত রাখতে পেরেছি। সাধারণ মানুষের পক্ষে এত জোরালো আকাঙ্ক্ষাগুলো দমিয়ে রাখা নেহাতে অসম্ভব ছিল। সর্বোপরি আমি তোমাকে আত্মহত্যার দোরগড়ায় দাঁড় করাতে চাই না। ফুলের শরীর থরথর করে কাঁপছে, হৃদয় সংকুচিত হয়ে আসছে, আর দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। অনুভূতিগুলো নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়ার আগেই নিজেকে আড়াল করে নেওয়া আবশ্যক। একবার উদ্যানের কাছে নিজেকে সমর্পণ করে দিলেই সে নিঃস্ব হয়ে নিঃশেষিত হয়ে যাবে। নিজের বলতে তখন আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ফুল উদ্যানের দিকে তাকানো দুঃসাহস করল না। এলোমেলো হয়ে যাওয়া অনুভূতিগুলো বুকের ভেতর চাপা দিয়ে এক ছুটে হাবেলির ভেতর চলে গেল। ফুলের পায়ের শব্দটুকু মিলিয়ে যাওয়ার পরও উদ্যান নড়ল না, যেন এখনও সে ফুলের ঘোর কাটিয়ে উঠতে পারেনি। ঘাড় চেপে ধরে সে গভীর নিঃশ্বাস টেনে নিল। অতঃপর পকেট হাতড়ে নৈশব্দে একটা সিগারেটের প্যাকেট বের করলো। প্রচণ্ড ক্ষুব্ধ সে নিজের প্রতি, আর সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নিজের বাসনাগুলোর কথা স্বীকার করে নিয়েছে সে। এতটা অবাধ্য কেন হয়ে যাচ্ছে সে? সিগারেটের সলকায় আগুন ধরিয়ে এক সেকেন্ডের জন্য থেমে গেল উদ্যান। আজ প্রথমবার সে সিগারেটের তিক্ত স্বাদ অনুভব করতে পারল। অদ্ভুত ব্যাপার, এর আগে কখনো তার মনে হয়নি এই সিগারেট তেতো স্বাদের। তার ফেভারিট ব্র্যান্ডের সিগারেট হঠাৎ তেতো কেন লাগছে? উদ্যান চোখ বন্ধ করে ধোয়া নিঃশ্বাসের সঙ্গে টেনে নিল। পোড়া তামাকের তিক্ততা গলা বেয়ে নামতেই তার চোয়াল শক্ত হয়ে গেল। বুঝতে পারল ফুলকে ঘিরে তৈরি হওয়া তার আকাঙ্ক্ষাগুলো ফুলের জন্য যতটা না ধ্বংসাত্মক, তার চেয়েও অধিক ধ্বংসাত্মক তার নিজের জন্য।
পেটাল স্টেটের সুবিস্তীর্ণ ড্রয়িং রুমে বসে কথা বলছে অনিল, লুহান, মেলো আর সোহম। বাহ দেহ, মিশনে এসেও বউকে ইমপ্রেস করার প্রাণপণ চেষ্টা করছে, খুব ভালো লাগলো। লুহানের কথার পৃষ্ঠে মেলো পড়ল। আর এসব তোর কাছে স্বাভাবিক লাগছে? লুহান আইসড আমেরিকানো ভর্তি গ্লাসে চুমুক দিতেই যাচ্ছিল, কিন্তু মেলোর কথায় তার কপালে গাঢ় ভাঁজ পড়ল। অস্বাভাবিক লাভার কি আছে? হতেই পারে আমরা এখানে মিশনে এসেছি, তাই বলে কি দেহ বউকে খুশি করার চেষ্টা করতে পারবে না? মেলো ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে ভারী গলায় বলল, আমি কখনো তেকে স্টাডিজের বাইরে গিয়ে অকারণে কাউকে কিছু গিফট করতে দেখিনি। সেখানে তে এই বাড়িটা নিলামে কিনে ফুলের নামে লিখে দিল। তার ওপর ও এই 2 দিন রিদমের চেয়ে ফুলের প্রতি বেশি ফোকাসড ছিল। আমার মনে হচ্ছে আমরা কোনো মিশনে আসিনি, বরং তেহুর হানিমুনে বিন বুলায়া মেহমান হয়ে এসেছি। সোহম খুক খুক করে কেসে উঠল। বেচারা আমেরিকানো সবে মাত্র মুখে দিয়েছিল। নাদিয়া এক গ্লাস পানি নিয়ে এগিয়ে এলো। ঢকঢক করে সম্পূর্ণ পানিটুকু খেয়ে সোহম অস্থির গলায় বলল, যা মুখে আসছে তাই বলে দিচ্ছিস? আরে তেও, হানিমুনে এলে আমাদের কখনো নিয়ে আসতো না। আমরা মিশন ফাইন্ড আউট রিদম বাস্তবায়ন করতে এসেছি, কোনো প্রকার কাবাবে হাড্ডি হতে আসেনি। অনি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমাদের এত ভাগ্য নেই যে বউকে নিয়ে হানিমুনে যেতে পারবো। আমি বিগত কয়েক বছর ধরে বিবাহিত হয়েও সন্ন্যাসীর মতো জীবনযাপন করছি। দেহর বিয়ের তো এখনও 1 বছরও যায়নি। আমার মনে হয় না ও এত তাড়াতাড়ি হানিমুনে গিয়ে ম্যারেড লাইফ এনজয় করতে পারবে। লুহান সোফায় গা এলিয়ে দিয়ে টিটকারি মেরে বলল, তোর সাথে তেহুর তুলনা করিস না। ও সোহমের মতো লয়াল, তোর মতো ফকরা নয়। আমার মনে হয় না ওকে খুব বেশি সাধনা করতে হবে। অনি রেগে গেল, চাপা গলায় বলল, আমি রিদমের মতো অত বড় ফাঁকারও ছিলাম না। বিয়ের পর ভালো হয়ে গিয়েছিলাম। বইয়ের বোঝা উচিত আমি বর্তমানে তার প্রতি লয়াল। লুহান খোঁচা মেরে বলল। তুই বোঝাতে পারছিস না কেন? অনি উক্ত প্রসঙ্গে হেরে গিয়ে কথা ঘুরিয়ে ফেলল। তুই বিয়ে করছিস না কেন? আমাদের সবার চেয়ে তোর বয়স বেশি। আমার জানা মতে তুই শুধু একবার প্রস্টিটিউট ক্লাবে গিয়েছিলিস, তারপর আর কখনো যাসনি। এ নিয়ে কত প্রশ্ন করলাম কিন্তু কোনো উত্তর দিলি না। আমার মনে হয় তুই যার সাথে ইন্টিমেট হয়েছিলি তার প্রতি তোর ফিলিংস জন্মেছিল, যার জন্য তুই আর কখনো কারোর সাথে ঘনিষ্ঠ হতে পারিসনি। তোর উচিত নিজের ফিলিংস উপেক্ষা না করে সেই মেয়েকে খুঁজে এনে বিয়ে করে ফেলা। মেলো তাল মিলিয়ে বলল, হ্যাঁ, আমারও তাই মনে হয়। তুই বিয়ে করে নিয়ে লুহান। বইয়ের পেছনে তোদের ঘুরঘুর করতে দেখতে আমার ভীষণ ভালো লাগে। লুহানের মুখাবয়বে অদ্ভুত গাম্ভীর্য ফুটে উঠল। রোমা টেবিল পরিষ্কার করছিল। তাদের কথা শুনে তার হাত পা কাঁপছে। মুখে হয়তো সে কখনো লুহানের বউ হতে চাইবে না, কিন্তু মনে মনে সে চায় এমন কারো বউ হতে যে তাকে ভালোবাসবে, তাকে চাইবে, কেয়ার করবে। অবশ্য একজন প্রস্টিটিউটের এই জিনিসগুলো চাওয়ার শোভা পায় না। লুহান শুধুমাত্র তার সাথেই ইন্টিমেট হলেও সে অগণিত লোকের সাথে হয়েছে, যদিও এর পেছনে লুহানই দায়ী ছিল। লুহান কিছুক্ষণ নিঃশব্দ থেকে হঠাৎ মেলোর উদ্দেশ্যে হাসি মুখে বলল, বুঝতে পারলাম তুই আমাদের ঘুরঘুর করতে দেখতে খুব পছন্দ করিস। আমার মাথায় একটা প্ল্যান আছে, যা করলে দেহ আরও বেশি করে ফুলের পেছনে ঘুরঘুর করবে। তার জন্য আমাদের তোর সাহায্যের প্রয়োজন। করবি সাহায্য? মেলো অহর্নিশ তাকিয়ে রইল লুহানের মুখপানে। বুঝতে পারল লুহান ইচ্ছে করে তার দুর্বলতার মজা ওড়াচ্ছে। এই ক্ষেত্রে মেলো কম নয়, সে কখনো নিজের দুর্বলতা স্বীকার করবে না। তুই জানিস আমি কত ব্যস্ত থাকি। আমার জায়গায় অনিলার সাহায্য নিতে পারিস। ও আমার চেয়ে বেশি তোদের সাহায্য করতে পারবে। অনি ভাবলেও সত্যি লুহানের মাথায় হয়তো ফুল উদ্যানকে কাছে আনার প্ল্যান আছে, তাই সে আগ্রহী হয়ে জানতে চাইল, অনিলার সাহায্য লাগলে অবশ্যই করবে। আগে বল তোর প্ল্যানটা কি? লুহান বিড়ম্বনায় পড়ে গেল। প্রকৃতপক্ষে তার মাথায় কোনো প্ল্যানই নেই, শুধুমাত্র প্রসঙ্গ পাল্টাতে তার মেলোকে অস্বস্তিতে ফেলতে চেয়েছিল সে। সোহম কথা টেনে নিয়ে বলল, আমাদের মিশন ফাইন্ড আউট রিদমে ফোকাস করা উচিত। অনি সোজা হয়ে বসে বলল, মিশনে ফোকাস করার জন্য তেও একাই যথেষ্ট। আমাদের শুধু ওর কথা মতো কাজ করতেই হবে।
এর ফাঁকে ফুলবানু আর তেহুর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলে খারাপ হয়ে যায় না। তোরা কেউ তেহুর কষ্ট বুঝতে পারছিস না, আমি বুঝতে পারি। আমরা ছাড়া ওকে সাহায্য করার মতো আর কেউ আছে বল? লুহান অনির সঙ্গে একমত হলেও আপাতত কোনো প্ল্যান নিয়ে সাহায্য করতে পারছে না। সোহম বিরক্ত হয়ে বলে ফেলল, দেখ, সাকসেসফুলকে তেহুর কাছাকাছি পাঠানো কোনো ব্যাপারই না। ব্যাপারটা হলো তেহুর কাছাকাছি গিয়ে ফেয়ারফুলের পরিবর্তে পদক্ষেপ সম্পর্কে আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে। তোদের কি মনে হয় তেহু ওর ওপর জোর খাটাতে পারে না? পারে, কিন্তু তেহু চায় না জোর খাটাতে। সোহমের কথার সারমর্ম বুঝতে পারল অনি। সেও চায় না উদ্যান ফুলের অমতে গিয়ে জোরাজোরি করুক। অনি হতাশার সুরে বলল, এমন কিছু কি করা যায় না যাতে ফুলবানু নিজে ইচ্ছায় তেহুর কাছে যায়? হঠাৎ লুহানের মাথায় সত্যি সত্যি একটা প্ল্যান উকি দিল। সে কিছু বলতে যাবে, তন্মধ্যেই ফুল ত্রস্ত পায়ে ভেতরে প্রবেশ করলো। ড্রয়িং রুমে সবাইকে বসে থাকতে দেখে সে অনিলাকে খুঁজতে শুরু করলো, কিন্তু অনিলা সেখানে অনুপস্থিত। তে কোথায়? মেলোর প্রশ্নে ফুল আঙুল উঁচিয়ে বাইরে ইশারা করলো। অনি বলল, মেলে ওকে ওর রুম দেখিয়ে দিয়ে আয়। মেলো দোনামনা করে বলল। আমি কেন? সার্ভেন্টদের বল। সোহম যোগ করল, তোকে কেন বলেছে তা তুই খুব ভালো করে জানিস। মেলো নিরুপায় হয়ে হাঁটা ধরল। ফুলো আনমনে তার পিছু নিল। সার্ভেন্টদের ওপর বিশ্বাস করা যায় না বলেই মেলো সহ বাকিরা নিজেদের টুকটাক কাজ নিজেরাই করে। যতদিন না স্পাইকে খুঁজে বের করা যাচ্ছে ততদিন তারা এভাবেই ফুলের সুরক্ষা নিশ্চিত করবে। অনবরত ফোন কলে অতিষ্ঠ হয়ে উদ্যান হাভেলির ভেতরে ঢোকে। সবাই ডিনার করবে বলে তার জন্য অপেক্ষা করছিল। উদ্যান বিনা বাক্যেই সবার সঙ্গেই খেতে বসলো। মিস্টার শাহকে ডেকে আনবো মাস্টার? নাদিয়ার প্রশ্নের উত্তরে উদ্যান নির্লিপ্ত সুরে বলল, না, ডেকে আনার প্রয়োজন নেই। ওর খাবার বেরো রাখো। নাদিয়া মাথা নেড়ে প্লেটে খাবার বেড়ে দিল। সিঁড়ির অভিমুখে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরতেই উদ্যান উঁচু গলায় বলল, ওর রুমে কোনো সার্ভেন্টে যাওয়ার অনুমতি নেই। নাদিয়া পাল্টা কোনো প্রশ্ন করার সাহস পেল না। চুপচাপ ফিরে এসে প্লেটটা ঢেকে টেবিলের ওপর রেখে দিল। খাওয়া দাওয়া শেষেই উদ্যান এক নজর প্লেটটার দিকে চেয়ে চোখ সরিয়ে নিল। অনিলার উদ্দেশ্যে বলল, খবরটা তুমি গিয়ে দিয়ে আসবে। অনিলা হালকা হেসে বলল, ঠিক আছে, আমি এমনিতেও ওর সঙ্গে হাঁটা দিতে যেতাম। উদ্যান হেঁটে চলে এলো নিজের রুমের সামনে। পাশের রুমটাই ফুলের, দরজা বন্ধ। উদ্যান চাইলেই সেই বন্ধ দরজা পেরিয়ে ফুলের কাছে চলে যেতে পারে, কিন্তু না, এখন সে যেতে চায় না তার কাছে। শুধু শুধু নিজের জন্য পরিস্থিতি কঠিন করার কোনো মানেই হয় না। তার উচিত ফুলকে সময় দেওয়া আর নিজেও সঠিক সময়ের অপেক্ষায় থাকা। উদ্যান এক হাত পকেটে গুজে নিজের রুমে চলে গেল। রুমে তানকে মেডিসিন খাওয়াচ্ছে একজন মেয়েট, যার নাম মারিয়া। সে মূলত তানের কেয়ারটেকার। মেয়েটা মেক্সিকান। তুমি যেতে পারো। উদ্যানের আদেশে মারিয়া মাথা হালকা নিচু করে রুম ত্যাগ করলো। রুম খালি হতেই উদ্যান নিজের লাগেজ খুলে ফুলের ডায়েরিটা খুঁজতে লাগলো। পেয়েও গেল খুব অল্প প্রচেষ্টায়। ডায়েরি হাতে নিয়ে সে এগিয়ে গেল স্টাডি টেবিলের দিকে। হঠাৎ অনুভব করলো তান তার পায়ের কাছে এসে ডলাডলি করছে। উদ্যান তানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ডায়েরির পাতা উল্টাতে লাগলো। সে বুঝে উঠতে পারছে না এত কিছু করেও কেন সে ফুলের মনের নাগাল পাচ্ছে না। তার মতো পাথর মানব যেখানে ফুলের মোহে দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছে, সেখানে ফুল সাধারণ মেয়ে হয়ে কিভাবে নিজেকে সামলে রাখছে। অন্যদিকে ফুল খাটের ওপর জড়সড় হয়ে বসে আছে, গলায় থাকা পেন্ডেন্টটি হাতের মুঠোয় চেপে ধরা। সে খুব বুঝতে পারছে তার দিন ঘনিয়ে আসছে। এইভাবেই আর বেশি দিন নিজের অনুভূতিগুলোকে দমিয়ে রাখতে পারবে না সে। সকালবেলা ফুলের রুমটা হাভেলির পেছন দিকে। রুমের সাথে লাগোয়া খোলা বারান্দা আছে একটা, সেখানে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি অন্বেষণ করছে ফুল। বারান্দার ঠিক নিচের এক অংশে অনাবৃত জমি, তার ওপর শুরু হয়েছে ঘন জঙ্গলে আবৃত পাহাড়ি উঁচু নিচু জমি। যত দূরে চোখ যায় পাহাড় আর পাহাড়। নিচের খোলা জায়গায় তানকে নিয়ে হাঁটতে বেরিয়েছে মারিয়া সহ আরও দুজন মেয়েট। ফুল তাদের ছোট্ট ছোট্ট কার্যক্রম দেখে আনন্দিত হচ্ছিল। দূরত্ব থাকায় তানকে দেখে আপাতত তার সাইনোফোবিয়া ট্রিগার হচ্ছে না, কারণ সে নিশ্চিত তান ওখান থেকে তার কোনো ক্ষতি করতে পারবে না।
তোমার সাইনোফোবিয়া থাকা সত্ত্বেও কত আগ্রহ নিয়ে তানকে অবজার্ভ করছো, অথচ আমি তোমার হাজবেন্ড হওয়ার পরেও আমার দিকে কখনো এত আগ্রহ নিয়ে তাকাও না। হঠাৎ উদ্যানের কণ্ঠ শুনেই ফুল হকচকিয়ে পেছনে ঘুরে গেল। উদ্যান বারান্দায় দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফুল উদ্যানের অভিব্যক্তি দেখে চমকিত হলো। দানবটা ঠোঁট উল্টে রেখেছে, যেন ইচ্ছাকৃতভাবে আদরে সাজার চেষ্টা করছে। ফুলের আদর পেল কি না জানা নেই, কিন্তু হাসি পেল অবশ্যই। সে অন্যদিকে মুখ ফিরিয়ে ফিক করে হেসে ফেলল। উদ্যান তার পাশে এসে থামল। রেলিংয়ে হাত রেখে দৃষ্টি অদূরে নিক্ষেপ করে প্রশ্ন ছুড়ল। পেটাল স্টেট পছন্দ হয়েছে? ফুল হাসি চেপে স্বাভাবিক গলায় বলল, জি পছন্দ হয়েছে, ধন্যবাদ এত বড় হাভেলি গিফট করার জন্য।